নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। শুরু করছি সেরা 10 শুরুতেই নজর রাখবো বাংলার খবরের দিকে। মালদার হরিশ্চন্দ্রপুরে কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচনকে ঘিরে ধুন্ধুমার। তৃণমূলের সঙ্গে তরজা বাম কংগ্রেসের। প্রথমে কথা কাটাকাটি, পরে তা হাতাহাতিতে পরিণত হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেউচা-পাচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য। শনিবার রাতে হরিণশিঙ্গা থেকে ঝাড়খণ্ডের কাটপাটি যাওয়ার পথে দেওয়াল ও গাছে পোস্টারগুলি দেখতে পান এলাকার মানুষ। সাদা কাগজের উপর লাল কালিতে হিন্দিতে লেখা পোস্টারগুলিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে থাকার কথা লেখা রয়েছে। পোস্টারের নিচে লেখা রয়েছে সিপিআই মাওয়িস্ট। খবর পেয়ে মোহাম্মদবাজার থানার পুলিশ গিয়ে পোস্টারগুলি উদ্ধারের আগেই কেউ বা কারা সেগুলি তুলে নেয়। শনিবারে মাও পোস্টার ঘিরে রবিবারও এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কে বা কারা পোস্টারগুলি দিয়েছিল বা আদৌ সেগুলি মাওবাদীদের কিনা তার তদন্ত করা হচ্ছে। দরজা ভেঙে জোড়া দেহ উদ্ধার হাওড়ার চ্যাটার্জিহাটে। মৃতের নাম গৌতম ও মৌসুমী মাইতি। স্ত্রী মৌসুমীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে স্বামী গৌতম আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ঝামেলা লেগেই ছিল। রবিবার দুপুরে তাদের মেয়ে আঁকা ক্লাস থেকে ফিরে এসে দেখে ভিতর থেকে দরজা বন্ধ। এলাকাবাসীকে ডাকলে পুলিশে খবর দেওয়া হয়। চ্যাটার্জিহাট থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে দুজনের দেহ উদ্ধার করে। দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। মোবাইলগুলি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকেরা। এই ঘটনার পিছনে আর কোনো কারণ রয়েছে কিনা তা জানতে তদন্ত চলছে। জানুয়ারি থেকে টেক্সটাইল সেক্টরে জিএসটি বাড়ছে। 5 থেকে 1 লাফে 12% হচ্ছে জিএসটি। তা নিয়ে সরব হল রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। ফের জিএসটি বৈঠক ডাকার দাবি তুলেছেন রাজ্যের আর্থিক উপদেষ্টা। টুইট বার্তায় তিনি লেখেন, মোদী সরকার 1 জানুয়ারি আরও একটি ভুল সিদ্ধান্ত নিতে চলেছে। টেক্সটাইল সেক্টরে জিএসটি 5% থেকে বাড়িয়ে 12% করা হয়েছে, যার ফলে 1.5 কোটি মানুষ কাজ হারাবেন। 1 লক্ষ ইউনিট বন্ধ হয়ে যাবে। আমজনতার উপর কোপ পড়ার আগে দ্রুত জিএসটি কাউন্সিল বৈঠক ডাকা হোক। রাজ্যের অর্থমন্ত্রী থাকাকালীন এর আগেও জিএসটি বৈঠক ডাকা নিয়ে সরব হয়েছিলেন অমিত মিত্র। ভুলবশত গ্রুপ লেফট, এর সঙ্গে রাজনৈতিক কোনো যোগ নেই। বিজেপি বিধায়কদের দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া প্রেক্ষিতে প্রতিক্রিয়া কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। এই নিয়ে জল্পনা ওড়ালেন রানাঘাটের বিজেপির জেলা সভাপতিও। রাজ্যের শিক্ষামন্ত্রীকে কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনকরের। রবিবার দার্জিলিং যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি বলেন, শিক্ষামন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর করবেন, মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল করে দিন না। কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনকরের। शिक्षा मंत्री जिनको मुझसे चर्चा करनी चाहिए थी, कह रहे थे मुख्यमंत्री को हम चांसलर बना देंगे। आप तो मुख्यमंत्री को चांसलर के साथ गवर्नर भी बना दीजिए, तभी शायद आपको शांति मिलेगी। ये आचरण अनुचित है। বিধানসভা স্পিকারের সমালোচনায় রাজ্যপাল জগদীপ ধনকর। রবিবার রাজ্যপাল দার্জিলিং সফরের আগে বলেন, যতবার বিধানসভায় গিয়েছি জরুরি অবস্থার কথা মনে পড়েছে। আমার সব বক্তব্য ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ রাজ্যপালের। विधानसभा के अध्यक्ष को अपना आचरण मर्यादित रखना चाहिए। वो अपने अधिकार और उत्तरदायित्व दोनों से अनभिज्ञ। जब 2 बार विधानसभा में गया और संविधान के तहत अभिभाषण दिया, दोनों बार मुझे इमरजेंसी की याद आई, क्योंकि दोनों बार मेरा अभिभाषण ब्लैकआउट किया गया। जब विधानसभा गया, पहली बार निरीक्षण करने, जानकारी प्राप्त करने ताले लगे नहीं। जितनी जानकारी विधानसभा अध्यक्ष से मांगी गई है, आज तक एक भी उपलब्ध नहीं कराई गई है। তার কাছে বালি ও হাওড়া পুরসভা নিয়ে কোনো নথি, কাগজ ও চিঠি পেশ করা হয়নি। অথচ রাজ্যের পক্ষ থেকে আদালতে বলা হলো বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছেন। 2 পুরসভার বিল নিয়ে নিজের অবস্থান রবিবার স্পষ্ট করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। কি বলছেন শুনব। हावड़ा के बारे में राज्यपाल के समक्ष मैं पुरजोर से कह रहा हूं, राज्यपाल के समक्ष कोई कागज, कोई पत्रावली, कोई डिस्कशन, कोई विवेचन हावड़ा और
हावड़ा म्यूनिसिपैलिटी के विभाजन का और पाली के क्रिएशन का नहीं आया है। और जो बिल मेरे समक्ष आया है, जिसके बारे में मुझे आप लोगों के माध्यम से पता लगा है, কুলতলিতে বাঘের দেখা এখনও অধরা রয়্যাল বেঙ্গল। তার মধ্যেই আবারও বাঘের গর্জন শুনে কার্যত তড়িঘড়ি পালাতে গিয়ে পড়ে পায়ে চোট পান মোতালেক মোল্লা নামে এক ব্যক্তি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও খাঁচাবন্দি হয়নি কুলতলির বাঘ। দীর্ঘ 4 দিন ধরে ম্যানগ্রোভের জঙ্গল থেকে অন্য জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তার পায়ের ছাপ দেখে অবস্থান বোঝার চেষ্টা করছেন বনকর্মীরা। তাদের তরফে 2টি খাঁচা বসানো হলেও এখনও দেখা নেই বাঘের। বন দফতর সূত্রে খবর, কুলতলির কেল্লার জঙ্গল থেকে আবার মধুখালী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বাঘটি। শনিবার যে এলাকাটি জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল, রবিবার সেই জাল খুলে অন্যত্র বাধা হয়েছে। বাঘটিকে বাগে আনতে যাবতীয় ব্যবস্থা করেছে বন দফতর। মোবাইলে সেলফি তোলা নিয়ে হুড়োহুড়ির ছবি প্রায়শই দেখা যায়। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার খবরও পাওয়া যায়। নিরাপদে সেলফি তুলতে শহরবাসীকে এবার সেলফি জোন উপহার দিল কোচবিহারের তুফানগঞ্জ পুরসভা, সেই সঙ্গে ড্রিম বিউটি পয়েন্ট। অসম বাংলা সীমান্ত লাগোয়া তুফানগঞ্জ পুরসভার পঞ্চানন বর্মার শিশু উদ্যানে হয়েছে ড্রিম বিউটি পয়েন্ট ও সেলফি জোনে ক্যামেরাবন্দি করতে ভিড় জমিয়েছেন তুফানগঞ্জ শহরের মানুষ। শনিবার সেলফি জোনের উদ্বোধন করেন পুর প্রশাসক ইন্দ্রজিৎ ধর। এছাড়াও তুফানগঞ্জ শহরের প্রবেশের মুখে থানা মোড় লাগোয়া আরও একটি সেলফি জোন করার কাজ চলছে। রাজ্যপাল সংঘাত ফের একবার প্রকাশ্য। এবার উপাচার্য নিয়োগ করাকে কেন্দ্র করে রাজ্যপালকে একহাত নিলেন ব্রাত্য বসু। শোনাবো তিনি ঠিক কি জানিয়েছেন। মাননীয় চ্যান্সেলর তিনি অর্ধসত্য বলছেন, এবং আপনারা জানেন যে অর্ধসত্য মিথ্যার থেকেও ভয়ঙ্কর। কেন এ কথা আমি বলছি? তার কারণ একথা ঠিক যে ওনার কথা অনুযায়ী সমস্ত উপাচার্যদের রাজ্য সরকার নিয়োগ করছে দ্বিতীয়বারের জন্য। এখন কথা হচ্ছে বিধি কি, নিয়ম কি? নিয়ম হচ্ছে এই যে দ্বিতীয়বারের জন্য অনুমোদন আমরা রাজ্য সরকার করতে পারে। এই নোটিফিকেশন যখন আমরা করছি, তার সঙ্গে একথাও আমরা জানাচ্ছি যতক্ষণ না নতুন কোন উপাচার্য আসছেন, এই উপাচার্য অস্থায়ী পদে কখনো 3 বছর, কখনো 4 বছর, কারোর ক্ষেত্রে 2 বছর, কারোর ক্ষেত্রে 6 মাস, কারোর ক্ষেত্রে 1 বছর, এইভাবে আমরা নোটিফিকেশনটা করছি। অর্থাৎ এই প্রতিটি নিয়োগ অস্থায়ী এবং যতক্ষণ না স্থায়ী উপাচার্য আসছে। এবার স্থায়ী উপাচার্য প্রশ্ন ওঠে, স্থায়ী উপাচার্য কেন আসছেন না? তাহলে বিধি অনুযায়ী আবার নিয়ম অনুযায়ী যেতে হয়। মাননীয় চ্যান্সেলরকে বলতে হয় যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিধি হচ্ছে এই যে 3 জন একটি সার্চ কমিটি গঠন করতে হয়, এবং সার্চ কমিটিতে 3 জনের প্রতিনিধিত্ব লাগে। একজন আচার্যর প্রতিনিধি অর্থাৎ চ্যান্সেলরের প্রতিনিধি, 2 স্টেট গভর্নমেন্টের অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধি, এবং 3 সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হবেন সেই বিশ্ববিদ্যালয়ে কোর্ট, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেনেট তার প্রতিনিধি। এই 3 জন ব্যক্তি লাগে। দেখা যাচ্ছে আমরা যতবার সার্চ কমিটি গঠন করতে যাচ্ছি, স্টেট গভর্নমেন্টের নমিনি পাওয়া যাচ্ছে, এমনকি বিশ্ববিদ্যালয় তার কোর্টের নমিনি পাঠিয়ে দিচ্ছে, কিন্তু চ্যান্সেলার্স নমিনি আর আসছে না। তার মানে চ্যান্সেলরের কারণেই এই দ্বিতীয়বারের জন্য নিয়োগ অস্থায়ীভাবে আমরা উপাচার্যদের ক্ষেত্রে করছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিষয়টা স্বতন্ত্র। বিধি অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যদি তিনি প্রথমবার উপাচার্য থাকেন এবং দ্বিতীয়বার কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে করা যায়, তাকেই সেই একই ব্যক্তিকে যদি সরকার মনে করে তাকে মনোনীত করবে, তাহলে তা চ্যান্সেলরের কোনো সুপারিশ বা অনুমতির দরকার পড়ে না আমাদের। আর তার দ্বিতীয় বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলি, আমার মুখ্যমন্ত্রী রাজ্যপাল হতে বয়ে গেছে। আমার মুখ্যমন্ত্রীকে আমরা রাজ্যপাল করতে চাইবো কেন? বয়ে গেছে। আমার মুখ্যমন্ত্রী 3 বারের জয়ী মুখ্যমন্ত্রী। ওই একবারের জন্যে কোন রাজস্থানের কোন এমএলএ হওয়া নয়, তিনি 3 বারের জয়ী মুখ্যমন্ত্রী। মাননীয় চ্যান্সেলরের মাথায় রাখা উচিত, নির্বাচিত মুখ্যমন্ত্রী
এবং মনোনীত রাজ্যপাল, নির্বাচিত এবং মনোনীত, সিলেক্টেড এবং ইলেক্টেড, এই দুয়ের মধ্যে যে ফারাক আছে গণতন্ত্রে, সেইটা তার আরেকবার নিজের কাছে স্মরণ করা উচিত। এইটুকু আমি বলতে পারি। আরেকটা অন্য প্রশ্ন, সেটা হচ্ছে আজকে বিজেপির পর্যালোচনা বৈঠকে বারবার যে প্রশ্ন উঠে এলো, যেমনটা অভিযোগ যে বিভিন্ন জায়গাতে তৃণমূল সন্ত্রাস করেছে, যে কারণে প্রচার এমনকি ভোটের সময়ও তারা অংশ নিতে পারেনি ঠিক করে। কি বলবেন? অথচ বারবার বেরিয়ে এসে বলছেন যে তাদের প্রাক্তন রাজ্য সভাপতি বলছেন কলকাতায় সংগঠন দুর্বল, কেউ বলছেন যে আমরা উন্নয়নের কাছে হেরে গেছি, কেউ বলছেন যে আমাদের নিজস্ব আদি বিজেপি এবং নব্য বিজেপির দ্বন্দ্বের মধ্যে হেরে গেছি। আমরা দেখতে পাচ্ছি যে মতুয়া সম্প্রদায়ের বেশ কয়েকজন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ নিজেদের মধ্যেই নানা রকম বিবাদ, নাচতে না জানলে উঠোন বাঁকা। এখন এই বাঁকা উঠোনকে ওরা তৃণমূল বলতে চায়। আমরা আবার বলছি, নাচতে শিখুন, খেলার বিনিময়ে যদি নাচতে চান ভালো করে নাচুন, দয়া করে উঠোনকে বাঁকা ভুলবেন না। আজকের অনুষ্ঠানটা একটু বলবেন না, আজকের অনুষ্ঠান সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। নজর রাখবো এখন দেশের খবরের দিকে। নাগাল্যান্ডে আফস্পা প্রত্যাহার নিয়ে কমিটি গঠন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর টুইট করে জানালেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। এই বৈঠকে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী তথা উত্তর পূর্বের বিজেপির প্রভাবশালী নেতা হিমন্ত বিশ্ব শর্মা। সূত্রের খবর, যেই কমিটি গঠন করা হবে তাতে থাকবেন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধিরা, সেই সঙ্গে নাগাল্যান্ড পুলিশের প্রতিনিধিরাও থাকবেন। ৪৫ দিনের মধ্যে কমিটি রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের ভিত্তিতেই বিতর্কিত আফস্পা প্রত্যাহার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ডিসেম্বরের প্রথম দিকেই মন জেলায় জঙ্গি সন্দেহে সেনাবাহিনীর গুলিতে প্রাণ যায় ১৪ জন নিরীহ মানুষের। তারপর থেকেই উত্তর পূর্বে বিতর্কিত সেনা আইন তথা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট প্রত্যাহারের দাবি জোরালো হয়। কমিটি গঠন করে পর্যালোচনার মধ্য দিয়ে আপাতত সেই পথেই কেন্দ্রীয় সরকার হাঁটতে চলেছে বলে ইঙ্গিত। দেশবাসীকে বড়দিনের উপহার শনিবার দিয়েছেন নরেন্দ্র মোদী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্যকর্মী ও করোনা জয়ীদের জন্য ঘোষণা করেছেন বুস্টার ডোজ। সেই সঙ্গে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের নতুন বছরে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে মোদীর মুখে সেই ওমিক্রন বার্তা। সকলকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। हमें ये भी ध्यान रखना है कि कोरोना का एक नया वेरिएंट दस्तक दे चुका है। पिछले 2 वर्षों का हमारा अनुभव है कि इस वैश्विक महामारी को परास्त करने के लिए एक नागरिक के तौर पर हमारा खुद का प्रयास बहुत महत्वपूर्ण है। ये जो नया ओमिक्रॉन वेरिएंट आया है, उसका अध्ययन हमारे वैज्ञानिक लगातार कर। 84তম মন কি বাতে করোনার বিরুদ্ধে ভারতবাসীর ঐক্যবদ্ধ লড়াইকে কুর্নিশ জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ১০০ বছরে করোনার বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াই করেছে ভারতবাসী। এই লড়াই ভারতীয় জনশক্তিকে বুঝিয়ে দিয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী। মন কি বাত অনুষ্ঠানে বিমান দুর্ঘটনায় বিপিন রাওয়াত সহ অন্যান্যদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। নতুন বছরে দেশের প্রতিটি মানুষকে নতুন কিছু করে দেখানোর ব্যাপারেও অনুপ্রাণিত করেন নরেন্দ্র মোদী। কলকাতা টিভি। বুস্টার ডোজ নিয়ে রাহুল গান্ধীর পরামর্শ মেনে নিল কেন্দ্র। রবিবার টুইট করে কংগ্রেস সাংসদ লেখেন, করোনা ও ওমিক্রন রুখতে তিনি মোদী সরকারকে বুস্টার ডোজের যে প্রস্তাব দিয়েছিলেন তা মেনে নিয়েছে কেন্দ্র। এর জন্য সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। টুইটে রাহুল লেখেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, প্রত্যেক দেশবাসী যেন বুস্টার ডোজ পায়। মোদী সরকারকে সেটিও নিশ্চিত করতে বলেছেন রাহুল। শনিবারই ষাটোর্ধ্বদের পাশাপাশি কোমরবিডিটি রয়েছে এমন মানুষ, স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদের জন্য বুস্টার ডোজের দাওয়াই দিয়েছিলেন মোদী। এর আগে গত 22 ডিসেম্বর টুইট করে রাহুল গান্ধী প্রশ্ন করেছিলেন, দেশের সিংহভাগ জনতা এখনও করোনার 2টি টিকা নেননি, কিভাবে বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হবে? কংগ্রেস সাংসদের এই টুইটের পরই কি টনক নড়েছে কেন্দ্রের? তাই কি তড়িঘড়ি বুস্টার ডোজের দাওয়াই দিলেন মোদী? উঠছে প্রশ্ন। ফিরিয়ে আনা হবে না কৃষি আইন। নিজের বক্তব্য থেকে 180 ডিগ্রি ঘুরে জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তার দাবি, শুক্রবার নাগপুরের অনুষ্ঠানে তিনি বলেছিলেন, কৃষি আইন নিয়ে সরকার এক ধাপ পিছিয়েছে, এক ধাপ এগিয়ে যাবে বলে, যার অর্থ কেন্দ্র ভালোর জন্য কৃষি আইন করেছিল, কিন্তু কিছু কারণে তা ফিরিয়ে নেওয়া হয়, তবে ফের তা লাগু করা হবে। কৃষকদের পাশে থাকবে সরকার। তোমরের কথায় বারে জল্পনা। কৃষিমন্ত্রীর কথাকে হাতিয়ার করে আসরে নামে কংগ্রেস। হাত শিবির বলে, 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের পর কেন্দ্র ফের ফিরিয়ে আনতে পারে কৃষি
কৃষি আইন, তারপরই এই সাফাই তাঁর। তবে কি ভোটের কথা মাথায় রেখেই কৃষি আইন লাগুর ইঙ্গিত দিয়েও ডিগবাজি খেলেন তোমার? প্রশ্ন রাজনৈতিক মহলের। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের উপরে ক্ষুব্ধ আরএসএস। ধর্মান্তকরণ বিল বিধানসভায় পাশ হয়ে গেলেও উচ্চকক্ষে তা বাধার মুখে পড়েছে। শাসক দলের সংখ্যাগরিষ্ঠতার অভাবে উচ্চকক্ষে পাশ করানো সম্ভব হয়নি। তা নিয়েই দলের ভেতরে শুরু হয়েছে কোন্দল। বিজেপি শাসিত কর্ণাটকে জোর করে ধর্মান্তর করার বিরুদ্ধে বিল নিয়ে আসা হয়েছে, অর্থাৎ বলপূর্বক ধর্ম পরিবর্তন করা হলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। 3 থেকে 10 বছরের সাজাও হতে পারে। কর্ণাটক বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে এই বিল, তবে উচ্চকক্ষে তা পাশ হয়নি। শাসক দলের তরফে কম সংখ্যক সদস্য উপস্থিত থাকায় এবং সব বিরোধীরাও হাজির না থাকায় তা মুলতবি করে দেওয়া হয়। বিল পাশ স্থগিত হওয়ায় বাসবরাজ বোম্বাই সরকারের উপরে ক্ষোভ উগরে দিয়েছে আরএসএস। ফের চার্চে হামলা। হরিয়ানার আম্বালায় রিডিমার চার্চে হামলা চালালো দুষ্কৃতীরা। বড়দিনের রাতে দুই দুষ্কৃতী পবিত্র চার্চে ঢোকে, স্ট্যাচু ভাঙচুর করে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। ফুটেজে দেখা যাচ্ছে দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী লাঠি হাতে চার্চে ঢুকছে। আম্বালা সদর থানার অফিসার নরেশ ঘটনার বর্ণনা দিয়েছেন। 1848 সালে ব্রিটিশ শাসনে তৈরি হয় এই পবিত্র রিডিমার চার্চ। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা কার্যালয় কার্নাল থেকে আম্বালায় নিয়ে যাওয়া হয়। শহরে যখন বাড়ছে পারা, ছাঙ্গু তখন ঠান্ডা ঠান্ডা কুল কুল। সিকিমের ছাঙ্গু লেকে রবিবার ফের তুষারপাত, রাস্তাতেও পুরো বরফ। সকাল 11টা থেকে পর্যটকরা আটকে পড়েন। 250 থেকে 275টি গাড়ি বরফের কারণে আটকে পড়ে। আটকে থাকা পর্যটকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেনা। গাড়ির মধ্যে থাকলেও পর্যটকদের দেদার খুশি। বরফের জন্যই তো সিকিম পারি। তুষারপাত শুরু হতেই তাই পর্যটকরা খুশিতে ডগমগ। সময় এখন ছোট্ট একটা বিরতির। নজর রাখবো এবার বিদেশের খবরের দিকে। আফগানিস্তানে মহিলাদের জন্য তালিবানের নয়া ফতোয়া। পুরুষ সঙ্গী ছাড়া ভ্রমণ করতে পারবেন না আফগান মহিলারা। কাছে পিঠে ঘোরার ক্ষেত্রে ছাড় থাকলেও 4 মাইল অর্থাৎ 72 কিলোমিটার বা তার বেশি দূরত্বের ক্ষেত্রে পুরুষ সঙ্গী ছাড়া বেরোতে পারবেন না মহিলারা। রবিবার এমনই নির্দেশিকা জারি করেছে তালিব সরকার। এমনকি পুরুষ সঙ্গী ও হিজাব ছাড়া গাড়িতেও উঠতে দেওয়া হবে না মহিলাদের। প্রতিটি গাড়ির চালককে এমন নির্দেশ দেওয়া হয়েছে সরকারি তরফে। শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটু প্রয়াত। ক্যান্সারে আক্রান্ত হয়ে 90 বছর বয়সে মৃত্যু হয় তাঁর। দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ীর মৃত্যুতে শোকের ছায়া বিশ্বজুড়ে। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আজীবন লড়াই চালিয়েছেন আফ্রিকার আর্চবিশপ। সমলিঙ্গে সমান অধিকার নিয়েই লড়াই চালিয়েছিলেন তিনি। 1984 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান ডেসমন্ড। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রিটেন সরকারের নতুন নির্দেশিকা। ব্রিটেনে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। 24 ঘন্টায় সংক্রমণ সেখানে 1 লক্ষ ছাড়িয়েছে। বড়দিনের শেষে কড়া নির্দেশিকা বরিস জনসন প্রশাসনের। ওয়েলস, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডে জারি করা হয়েছে এই নতুন নির্দেশিকা। সোমবার এই নিয়ে বরিস জনসন তার ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা যাচ্ছে। পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। ওয়ার্ক ফ্রম হোম, মাস্ক পরা, বাধ্যতামূলক টিকাকরণ সহ একাধিক নিয়ম লাগু হয়েছে। আজ রবিবার থেকেই জারি হয়েছে এই নিয়ম। বন্ধ হতে চলেছে নাইট ক্লাবগুলি। পাব, রেস্তোরাঁ, সিনেমায় 6 জন, ঘরোয়া অনুষ্ঠানে 30 জন এবং আউটডোর ইভেন্টে সর্বোচ্চ 50 জনের জমায়েত হওয়ার নির্দেশ প্রশাসনের। ফিরল জুনিয়রের স্মৃতি। গোলকিপারের সঙ্গে সংঘর্ষের পরে মাঠে মৃত্যু ফুটবলারের। ঘটনাটি ঘটেছে আলজেরিয়ার ঘরোয়া লিগে। খেলা চলাকালীন নিজের দলের গোলকিপারের সঙ্গে সংঘর্ষের কিছুক্ষণ পরে মৃত্যু হয় আলজেরিয়ার ফুটবলার সোফিয়ানি লকারের। তিনি এইমসি সাইদার অধিনায়ক। বয়স 28 বছর। সংঘর্ষের পর মাঠেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়। চিকিৎসার পর ফের খেলা শুরু করেন তিনি, কিন্তু মিনিট 10 পর মাঠে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাস্তাতেই মৃত্যু হয় তার। চিকিৎসকদের বক্তব্য, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে লকারের। মৃত্যুর খবর আসার পরেই বন্ধ হয়ে যায় খেলা। কান্নায় ভেঙে পড়েন 2 দলের ফুটবলাররা। 2004 সালে ফেডারেশন কাপের ফাইনালে মোহনবাগানের গোলকিপার সুব্রত পালের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ডেম্পোর ব্রাজিলীয় ফুটবলার জুনিয়রের। সেই স্মৃতি ফিরে এলো আলজেরিয়ায়। আফগান হোমে ঘোর সংকটে মহিলা সাংবাদিকরা ক্রমশই অস্তিত্ব মুছে যাচ্ছে তাদের। সম্প্রতি রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং দ্য আফগান ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। সমীক্ষার রিপোর্টে বলছে আফগান হোমে 231টি সংবাদ মাধ্যম ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। তার জেরে 6400 সাংবাদিক কাজ হারিয়েছেন।
প্রতি 5 জন মহিলা সাংবাদিকদের মধ্যে 4 জনেরই কাজ নেই। রিপোর্টটি আরও বলছে 34টি প্রদেশের 15টিতে মহিলা সাংবাদিকদের অস্তিত্ব মুছে গিয়েছে। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে উত্তরের জোজোজান প্রদেশের। সেখানে তালিবানের ক্ষমতা দখলের আগে 19টি সংবাদ মাধ্যমে 112 জন মহিলা চাকরি করতেন। বর্তমানে চালু 12টি সংবাদ সংস্থায় নেই কোনো মহিলা সাংবাদিক। চলতি বছরের 15ই আগস্ট তালিবান আফগানিস্তানের কুর্সি দখলের পর থেকেই মহিলাদের ওপর একাধিক ফতোয়া জারি করেছে। খর্ব করা হয়েছে তাদের শিক্ষা, স্বাস্থ্য, চাকরির মতো মৌলিক অধিকারগুলি। সে দেশে এখনও পর্যন্ত 6,000-এর বেশি সাংবাদিক চাকরি খুইয়েছেন। তবে সবচেয়ে শোচনীয় অবস্থা মহিলা সাংবাদিকদের। সাম্প্রতিক বিভিন্ন সমীক্ষা সেই ইঙ্গিতই দিচ্ছে। 26শে ডিসেম্বর ফ্রান্সে করোনা দৈনিক সংক্রমণ 1 লক্ষের গণ্ডি পেরোল, যা গত 2 বছরের সর্বোচ্চ। ইউরোপের ব্রিটেনের পাশাপাশি করোনায় কাবু ফ্রান্সও। চিকিৎসকদের আশঙ্কা সত্যি করে মাত্র 2 দিনের ব্যবধানে দৈনিক সংক্রমণে রেকর্ড গড়ল ফ্রান্স। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে গত 24 ঘন্টায় সেদেশে 1,04,611 জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে টানা 3 দিন দৈনিক সংক্রমণের রেকর্ড গড়ল ফ্রান্স। করোনা সংক্রমণের শুরু থেকে এখনো পর্যন্ত সেদেশে মৃত্যু হয়েছে 1,23,000 মানুষের। সেই সঙ্গে ওমিক্রনের প্রভাবে সংক্রমণের মাত্রা ক্রমেই বাড়তে শুরু করেছে। করোনার নয়া স্ট্রেন নিয়ে উদ্বেগ বাড়ছে ফরাসি প্রশাসনের। করোনা মোকাবিলায় ফ্রান্সে ইতিমধ্যে পূর্ণবয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার ছাড়পত্র মিলেছে। সরকারের তরফে ব্যবস্থা করা হয়েছে ভ্যাকসিন পাসেরও। 2টি টিকা না নেওয়া থাকলে বহু জায়গাতেই প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অযোধ্যায় চলছে বৃষ্টি, কিন্তু হুঁশ নেই তার। খালি পায়ে আপন মনে ব্যালে নেচে চলেছে সে। ভিডিও সামনে আসতেই মুহূর্তেই ভাইরাল। 11 বছরের নাইজেরিয়ান কিশোর অ্যান্টনি মেসোমা মাদুর নৃত্য পারদর্শিতা দেখে মুগ্ধ নেটিজেনেরা। ব্যালের মতো কঠিন নৃত্যকলা নিখুঁতভাবে রপ্ত করেছে সে। বৃষ্টি উপেক্ষা করে আপন মনে নাচে মত্ত সে। বিষয়টি নজরে আসে বিখ্যাত আমেরিকান ব্যালে থিয়েটার কর্তৃপক্ষেরও। আধুনিক ব্যালে প্রশিক্ষণের জন্য নাইজেরিয়ার ওই কিশোরকে স্কলারশিপ দেওয়ার প্রস্তাব ওই সংস্থার। আমেরিকান ব্যালে থিয়েটারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এখন স্কলারশিপের সাহায্যে অ্যান্টনি তার স্বপ্নের উড়ানে ভর করে কত দূরে এগোয় সেটাই দেখার। সেরা 10 আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।